নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ভিন্ন স্বাদের খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম খালি সুটকেস। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প খালি সুটকেস। লালদিঘির প্রত্যেকটা মিনি বাস রুটে আলাদা আলাদা লম্বা লাইন। সুবিমল আন্দাজ করলো তার আগে অন্তত 250 থেকে 200 জন লোক। তাহলে কটা বাস পরে তার সুযোগ আসবে সেটাও হিসেবের ব্যাপার। রোজ ট্রামেই ফেরে। আজ বিকেল থেকে সন্ধে পর্যন্ত টানা 2 ঘন্টা বৃষ্টি হওয়ায় ট্রাম বন্ধ। স্বাভাবিকভাবেই ডবল ডেকার কিংবা প্রাইভেট বাসগুলোতে যতই ভিড় থাক, মানুষ যখন যাচ্ছে তখন সুবিমলও নিশ্চয়ই যেতে পারত। না, দুপুরে তখনও বৃষ্টি হবার কোনো লক্ষণ নেই। সুবিমল ঠিক করে রেখেছিল আজ সে মিনি বাসেই যাবে। এটা বিলাসিতা নয়, প্রয়োজন। ট্রামে 28 পয়সা আর মিনি বাসে 1 টাকা 70। তফাৎটা বড্ড বেশি। এ যেন কেরানি আর ম্যানেজিং ডিরেক্টরের মাইনের ব্যবধানের মতন। না, সেটা আরও বেশি। ট্রাম ভাড়া 28 আর ট্যাক্সি ভাড়া 9 টাকা 75, এইরকম। সুটকেসটা পায়ের কাছে নামিয়ে রেখে সুবিমল একটা সিগারেট ধরালো। ট্রামে কিংবা প্রাইভেট বাসে সুটকেস নিয়ে উঠতে দিত না, বিশেষত এইরকম বৃষ্টির দিনে অফিস ভাঙা ভিড়ে। মিনি বাসে দিলেও দিতে পারে, যদি আপত্তি করে সুবিমল সুটকেসটা মাথার ওপর তুলে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখাবে, দেখুন এটা খালি, এটার কোনো ওজন নেই। তাতেও আপত্তি করলে সুবিমল জোর করে উঠে ড্রাইভারের পাশের লম্বা গরম সিটটায় বসে পড়বে। একটা খালি সুটকেস নেওয়ার জন্য কেউ কি ট্যাক্সি ভাড়া করে নাকি 10 টাকা খরচ করে? এ কি মামদোবাজি? আর এই বৃষ্টির দিনে ট্যাক্সি পাওয়ার চেয়ে একটা গাড়ি কিনে ফেলা সহজ, অনেক সহজ। সিগারেট থেকে ঠিক ধোঁয়ার মতো বেরোচ্ছে না। অফিসের নিচের গাড়ি বারান্দায় দাঁড়িয়ে থাকবার সময় গায়ে একটু বৃষ্টির ছাঁট লেগেছিল। সিগারেটের প্যাকেটটা তখন প্যান্টের পকেট থেকে বার করে সুটকেসের মধ্যে রাখলেই হতো। না, সুটকেসটা খালি রাখাই ভালো। অফিস থেকে 5খানা বাড়ি পরের একটা দোকানে নানা রকম জিনিস ইনস্টলমেন্টে বিক্রি করে। ফ্রিজ, রেডিও, টিভি, ইলেকট্রিক ইস্ত্রি ইত্যাদি। সুবিমল ও দোকান থেকে কোনো দিনও কিছু কেনেনি। ওসব কোনো জিনিসই তার কাছে দরকারি নয়। আজই সেখানে প্রথম দেখল এই একটা সুটকেস। খুব সস্তাই বলতে হবে, মাত্র 45 টাকা দাম। ঠিক চামড়ার মতনই, অথচ চামড়া নয়, অন্য কিছুর তৈরি। তা যাই হোক, দেখতে তো সুন্দর। ক্যাশ ডাউন 20 টাকা, তারপর প্রতি মাসে 5 টাকা। এ তো প্রায় বিনা পয়সায় পাওয়ার মতন। সুটকেসটা দেখেই সুবিমলের মনে পড়ল গত 2 বছরের মধ্যে সে কোথাও বেড়াতে যায়নি। একবার এক সহকর্মীর বিয়েতে নিমন্ত্রণ খাবার জন্য বর্ধমানে যাওয়া ছাড়া সে এর মধ্যে আর কখনো ট্রেনেও চাপেনি। এইরকম নতুন সুদৃশ্য সুটকেস অবশ্য বিমানযাত্রীদের হাতেই বেশি মানায়। অফিসের দারোয়ানের কাছ থেকে 20 টাকা ধার করে সুবিমল ঝট করে কিনে ফেলেছে সুটকেসটা। দারোয়ানটা সুদ নেবে 2 টাকা, তাতে এর দাম পড়ল 47।
এর সঙ্গে মিনি বাস ভাড়া যোগ না করলেও চলে। দাদা, এগোন এগোন, সামনে এগোন। অনেকক্ষণ পর একটা বাস এসেছে। সামনের দিক থেকে কিছু লোক কমলো। লাইনটা কিন্তু এগোলো না 5 গজের বেশি। এই রেটে চললে ঘন্টা 2 লেগে যাবে। আজ টিউশনে যাওয়া হবে না। অফিস থেকে মাইনে পায় 530 টাকা। সেটা সুবিমল পুরোপুরি তুলে দেয় তার বাবার হাতে। টিউশনি করে যে 70 টাকা পায়, সেটাই তার সারা মাসের হাত খরচ। সবাই বলে সুবিমল একটা হীরের টুকরো ছেলে। এই 27 বছর বয়সেও তার কোনো বদ স্বভাব নেই। প্রত্যেক দিন সে অফিস থেকে ঠিক সময় বাড়ি ফেরে, হাত মুখ ধুয়ে চা মুড়ি খায়, তারপর টিউশনিতে যায়। 8:30টার সময় সেখান থেকে ফিরে সে আবার তার সেজো ভাইকে কিছুক্ষণ পড়া দেখিয়ে দেয়। প্রত্যেক দিন সকালবেলা বাজার করবার ভার তার উপরে। কোনো কোনো দিন সুবিমলকে রান্নাও করতে হয়। ভাত, ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা। সুবিমল পারে। একজন লোকের পায়ের ধাক্কায় সুটকেসটা দমাস করে পড়ে যেতেই সুবিমল আহত ও দুঃখিত হয়ে সেটাকে তাড়াতাড়ি তুলে নিল। লোকটির দিকে একটু ভৎসনার দৃষ্টি দিল মাত্র। পুজোর ছুটির সঙ্গে কিছুদিন আর্নলিভ যোগ করে এবার কোথাও বেড়াতে যেতে হবে। কোথায় যাবে এখনো ঠিক হয়নি। খুব কম খরচের, কিন্তু অনেক দূরের কোথাও। একটা নদী, খুব বড় নয়, সদ্য পাহাড় থেকে সমতলে নেমেছে। দুপাশে নিবিড় বন, জলের কি অপরূপ ছলছল শব্দ। সবে সূর্যাস্ত হচ্ছে। লাল বর্ণছটায় একখণ্ড মেঘে মনে হয় একটি রাজপ্রাসাদ। মনের ভিতর থেকে বেরিয়ে এলো একটি মেয়ে, ঠিক 19 বছর 4 মাস 17 দিন বয়স। দাদা, এগিয়ে চলুন, সামনে এগোন। সুবিমলের মা একটি অসাধারণ কাণ্ড করেছেন। তার এই 45 বছর বয়সে তিনি প্রসব করেছেন একটি মেয়ে। এমন নাকি শোনা যায় না। আত্মীয় মহলে হাসাহাসি। মা লজ্জিত। আসাম থেকে ছুটে এসেছিলেন বাবা। বাবার মুখে কিন্তু বেশ একটা গর্বের ভাব। 57 বছর বয়সেও তিনি একজন সক্ষম পুরুষ। 4 ভাইয়ের পর এই এতদিন বাদে এক বোন। এই মেয়ে তো অতি আদরের হবার কথা। সুবিমলের জন্মের পরই নাকি আর একটি বোন জন্মেছিল। তার কথা সুবিমলের মনে নেই। সে 2 বছর বয়সে মারা গিয়েছিল। বাবা বলেন অবিকল সেই মুখ। সেই মেয়েটি এতদিন পর ফিরে এসেছে এই সংসারে। যে মারা গিয়েছিল তার নাম ছিল সান্ত্বনা। বাবা জেদ ধরেছেন এর নামও সান্ত্বনা রাখা হবে। রান্নার লোকটি কাজ ছেড়ে দেবার পর আর কারুকে রাখা হয়নি। বাড়িতে এই নতুন শিশুটি জন্মাবার ফলে খরচ বেড়েছে। বাবা আসাম থেকে বদলি হবার চেষ্টা করছেন সেই কবে থেকে। বোধ হয় ট্রান্সফারের আগেই বাবার রিটায়ারমেন্টের সময় এসে যাবে। বিহালার বাড়িটাতে 3খানা ঘর, 270 টাকা ভাড়া। এত বেশি বয়সে সন্তান হওয়ার ফলে মা খুবই দুর্বল হয়ে পড়েছেন। তাই দেখাশোনার জন্য বনগা থেকে এক দূর সম্পর্কের পিসিকে এনে রাখা হয়েছে। আয়া রাখলে তাকে খাওয়া পড়া ছাড়াও মাইনে দিতে হয়। পিসির মাইনে লাগে না। এখন মা আর পিসি শোনা এক ঘরে। বাকি 1খানা ঘরে ছোট 2 ভাই, আর একটা ঘর সুবিমলের একার। কিন্তু আসাম থেকে বাবা এলে কিংবা খড়গপুর থেকে তার মেজো ভাই এলে সব ব্যবস্থা ওলটপালট হয়ে যায়। একটা ট্রান্সপোর্ট কোম্পানির সঙ্গে বাবার চেনাশোনা আছে। তাদের ট্রাকে প্রায় খুব কম খরচে বাবা চলে আসেন আসাম থেকে। আজ বাবা আছেন। বাবা শোবেন সুবিমলের ঘরে। অনেক রাত পর্যন্ত বাবার বিড়ির গন্ধ। বন থেকে বেরিয়ে এসে সেই মেয়েটি নদীর ধারে একখণ্ড পরিষ্কার পাথরের উপরে বসল। মেয়েটি পরে আছে একটি গেরুয়া রঙের শাড়ি। সেই শাড়ির আঁচলে তার বুকটা ঢাকা, আর কোনো পোশাক নেই। কে ওই মেয়েটি? অমন সারল্য মাখা মুখ কি এই পৃথিবীর? তার মাথার সব চুল খোলা।
ওই বনে কোনো হিংস্র পশু নেই, আর কেউ নেই। গাছের ছায়ায় সব দিক শান্ত, নীরব, শুধু জলের শব্দ, সেই জলে অস্ত সূর্যের রশ্মি। মেয়েটি তার বুকের আঁচল খুলে ফেলল। সোনার বাটির মতন তার দুই স্তন, ধারালো কোমরের খাঁজ, ছোট্ট একটা নাভি। মেয়েটা পুরো শাড়িটাই খুলছে। সে স্নান করবার জন্য জলে নামবে। দাদা এগোন, এগোন, সামনে এগোন। সুবিমলের মেজ ভাই খড়গপুরে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ফাইনাল ইয়ার। বাবা অনেক রকম ব্যবসা করতে গিয়ে ব্যর্থ হয়ে শেষ জীবনে মাঝারি ধরনের একটা চাকরি করছেন, যাতে ঘন ঘন বদলি। কিন্তু ছেলেদের লেখাপড়া শেখাবার কোনো ত্রুটি করেননি কখনো। প্রত্যেক দিন মন্দ খাওয়া না হোক, ছেঁড়া জামা সেলাই করে পরা হোক, কিন্তু স্কুল কলেজের মাইনে যেন ঠিক মতন দেওয়া হয়। 4টি ছেলে যদি ভালো করে লেখাপড়া শিখে ঠিক মতন চাকরি পায়, তাহলে আর চিন্তা কি? অল্প বয়স থেকে সুবিমল দেখছে তাদের বাড়িতে প্রতিটি পয়সারই হিসেব আছে। সুবিমল 8 পড়েছিল, তাই পাশ করবার পর তাকে বেকার থাকতেই হয়েছিল 2 বছর। এখন সে যা হোক একটা চাকরি পেয়েছে। তার মেজ ভাই পাশ করে ইঞ্জিনিয়ার হয়ে বেরুলে আর কোনো ভাবনা থাকবে না। তখন অবশ্য বাবা রিটায়ার করে ফিরে আসবেন। সদ্যজাত ছোট বোনটা মাঝরাতে কাঁদে। শিশুদের কান্না একেবারে সহ্য করতে পারে না সুবিমল। এই তার একটা অসুখের মতন। যে কোনো জায়গাতেই হোক, শিশুদের কান্না শুনলেই সে পাগল হয়ে যায়, সেখান থেকে চলে যায় তখনই। কিন্তু এখন তো তার নিজেরই বাড়িতে। সুবিমল, সুবিমল এ পর্যন্ত কোনো নগ্ন নারী দেখেনি। যেসব কলেজে মেয়েরাও পড়ে, সেসব কলেজে পড়ানো হয়নি তাকে। তার কোনো বান্ধবী নেই। বিএ পাশ করবার পর সে চাকরির জন্য পরীক্ষা দিয়ে গেছে অনবরত। মেয়েদের সম্পর্কে তার যতটুকু জানা সবই বই পড়া। মেয়েটি তার শাড়িটি সম্পূর্ণ খুলে পাথরটার উপরে রাখল। এবার সে জলে নামবে। তার শরীরে সূর্যাস্তের তাপ তাপ রং। জলে নামার আগে সে দুহাত জোর করে নদীকে কিংবা সূর্যকে প্রণাম জানালো। মেয়েটির সারা শরীর থেকে যেন একরকম ঝনঝনানির শব্দ বেরুচ্ছে। প্রণাম সেরে মেয়েটি হাঁটু পর্যন্ত জলে নেমে দাঁড়ালো। জলের স্রোত ছলাৎ ছলাৎ করে লাগছে তার উরুতে। সে নিচু হয়ে জলের তলা থেকে কি যেন তুলতে গেল। তখন তার দুটি স্তনের ঠিক বৃন্ত দুটি স্পর্শ লাগলো জলে। মাখন দিয়ে গড়া তার পিঠ। দাদা সামনে এগোন, সামনে এগোন, সামনে এগোন। সুবিমল আর এগোলো না, সে দাঁড়িয়েই রইল। লোকজন তাকে ঠেলে চলে যাচ্ছে, কিন্তু সে ওই ছবিটা ভাঙতে চায় না। ওইখানে যেতে হবে। এটা স্বপ্ন নয়, এটা স্বপ্ন নয়। সত্যিকারের নদী, সত্যিকারের বন, সত্যিকারের মেয়ে। সুবিমল তো কখনো বনের মধ্যে এমন নিরালা নদী দেখেনি। সে ঠিক ওই রকম বন, ওই রকম নদীর পাশে এলোমেলো পাথরের অবস্থান জানবে কি করে? ছোট বোনটির জ্বর দেখে এসেছে সকালে। যদি সন্ধেবেলাতেও জ্বর থাকে, তাহলে পিসিমা তাকে নিয়ে ব্যস্ত থাকবেন। বাড়ি ফিরে গিয়ে রান্না করতে হবে সুবিমলকে। আজ রাতে আর রান্না হবে না। মেয়েটি স্নান সেরে উপরে উঠে এলো। তার কাছে গা মোছবার জন্য কিছু নেই। সে শুকনো পাতার উপরে গড়াতে লাগলো। একটু বাদে সে যখন দাঁড়ালো, তার সারা গায়ে পাতার পোশাক। তখনই দমকা ঝড় উঠে আরো পাতা উঠতে লাগলো। তারপরে তার মধ্যে মিলিয়ে গেল মেয়েটি। তাকে আর দেখা গেল না। তার গেরুয়া রঙের শাড়িটা উড়ে পড়ল নদীর জলে। মেয়েটি আর আসবে কিনা কে জানে। কিন্তু ওই জঙ্গল, ওই নদী এবং পাথরগুলো তো থাকবে। ওখানকার গাছগুলোর নীরব নির্জন ছায়া শুয়ে
কারোর প্রতীক্ষায় থাকা যায়? একটা বেশ বড় রকমের গোলমাল। একটা মিনি বাস ঘিরে অসংখ্য লোকের মাথা। অন্যদের ধাক্কাধাক্কিতে সুবিমল সেদিকে এগিয়ে গেল। পথে কি যেন একটা গোলমাল হয়েছে, আর বাস চলবে না। যে মিনি বাসটি দাঁড়িয়ে আছে সেও আর কোনো প্যাসেঞ্জার নেবে না। চেঁচামেচি, তর্কাতর্কি, বাসের বডির গায়ে ঝপাঝপ চাপড় মারবার শব্দ। আবারও বৃষ্টি শুরু হয়েছে। এর মধ্যে খালি সুটকেসটা হাতে নিয়ে সুবিমলকে বেহালা পর্যন্ত হেঁটে যেতে হবে। শেষ পর্যন্ত কিছু লোক হুড়মুড়িয়ে উঠে পড়ল বাসটার মধ্যে। চোখের নিমেষে সেটা ভরে গেল। সুবিমল সেটাই উঠবার সুযোগ পেল না। অথচ সুটকেস যখন কিনেছে তাকে কোথাও যেতেই হবে। এই সুটকেসের হাতলে ভ্রমণ লেগে আছে। সে মিনি বাসটার পিছন দিক দিয়ে উঠে ছাদের উপর উঠে বসল। এই বাসটা ছাড়বার নাম নেই। তর্কাতর্কি ক্রমশই বাড়ছে। সুবিমলের দেখা দেখি আরো বহু লোক উঠে এলো ছাদে। ক্রমশ সেখানেও একটা তিল রাখবার জায়গা রইল না। এমন ভিড়ও সুবিমলের অসহ্য লাগছে। সে সুটকেসটাকে মাথার উপর উঁচু করে রইল। কেউ দুমড়ে দেবে। তারপর সুটকেসটাকে খুব জোরে দোলাতে দোলাতে সে চেঁচিয়ে উঠল, খালি খালি, এটা খালি। অন্যরা অবাক হতে সে এক লাফ দিল। প্রচন্ড সেই লাফে সে উঠে এলো ডালহৌসি স্কোয়ারের আকাশে। তারপর আরো উঁচুতে উঠে সে দিক বদলালো। বেহালার দিকে নয়, পাহাড় থেকে সদ্য নেমে আসা একটা নদীর দুপাশের নিবিড় বনের ছায়ার উদ্দেশ্যে।